টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আর আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন টোটা রায়চৌধুরী। আর আজকে একটু স্পেশাল, তার কারণ ফেলুদার লুকে। সেটা হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি নাকি আর ফেলুদা করবেন না। তোমার রিঅ্যাকশনটা একটু বলো। আমি প্রচন্ড মর্মাহত এবং খুব দুঃখ পেয়েছি। যদিও আমি আগে একবার শুনেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে জিনিসটা ও ডিসাইড করে ফেলেছে। তবে হ্যাঁ, এটাও বলছি যে এখনো চেষ্টা ছাড়িনি ওর মত বদল করানোর। চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা আরো একটা খুব ভালো হয় যদি আরো দুটো সিজন একসঙ্গে করতে পারি। আচ্ছা, যেহেতু ফেলুদার গোয়েন্দাগিরি আর তোমাকে আমরা পেয়েছি, তো খুব স্বাভাবিকভাবেই যেটা হয় আমাদেরও নানা রকম বিষয় গোয়েন্দাগিরি করার ইচ্ছা আছে। তো এরকম কিছু প্রশ্ন আমি তোমাকে করতে চাই। ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে শুটিং হয়েছে, সেই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কে কতদিন ওখানে স্নান করেনি বলে তোমার কাছে খবর আছে? আমার কাছে সেরকম খবর নেই, তবে হ্যাঁ সকালে অনেকেই স্নান করতো না, সেটা কারণ আমাদের সকালবেলা খুব ভোরে কল টাইম থাকতো। সবসময় গরম জল আমরা অত সকালে পেতাম না, কিন্তু আমরা মেক শিওর করতাম ঠিক লোকজন দিয়ে, মানে আমরা যারা স্নানে বিশ্বাসী আর যারা স্নানে বিশ্বাসী নয় তাদেরকে অনেক সময় দেখতাম উস্কো খুস্কো মাথা, রুক্ষ ত্বক এসব দেখতাম। তবে হ্যাঁ অবশ্যই স্নান করেছে, হয়তো ফিরে এসে স্নান করেছে। এবার আমরা যে প্রশ্নগুলো করব সেটা তোমার ব্যাপারে কিছু জিনিস জানতে চাই, তোমার টিমের বিভিন্ন সদস্যদের ব্যাপারে কিছু জিনিস জানতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ওজন কত বলে তোমার ধারণা? ওর উচ্চতা অনুযায়ী 82। আচ্ছা, আমরা চেক করব যে 82 কিনা। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে টোটা রায়চৌধুরী তো স্বর্ণ ব্যবসায়ী, তো না একটু কারেকশন, আমি আর ব্যবসার সঙ্গে যুক্ত নেই, বহু বছর হলো, দশক পেরিয়ে গেছে আমি এই ব্যবসার সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, কিন্তু তুমি তো ছিলে, মানে স্বর্ণ ব্যবসায়ী ছিলে সেই বাড়িতে জন্মসূত্রে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা জানতে চাই যে জন্মসূত্রে যে সোনার দোকানের সাথে তোমার যোগাযোগ, সেখানে কত কেজি সোনা আছে বলে তোমার ধারণা? এই ব্যাপারে একেবারেই আমার জ্ঞান নেই, তবে একটা জিনিস জানি যে আমাদের ব্যবসা যেটা আছে সেটা হচ্ছে গ্রাহকদের প্রতি বা কাস্টমারদের প্রতি অসম্ভব ভালোবাসা। কারণ আমাদের তো স্বাধীনতার পূর্ব থেকেই ব্যবসা, 1945 সন থেকে। সেক্ষেত্রে তাদের দ্বারা যেটা আমি সবসময় ফলো করে এসেছি আমার ব্যক্তিগত জীবনে, ইনফ্যাক্ট আমার প্রফেশনে, যে আমি সবসময় মনে করি যে এন্ড ইউজার অর্থাৎ খদ্দের বা আমার এখানে দর্শক, তাদের প্রতি সবসময় সৎ এবং তাদেরকে মাথায় তুলে রাখা এবং তাদেরকে ঈশ্বর রূপে সার্ভ করা, এইটা আমাদের শোরুমে পাবে। কত কিলো সোনার রূপো বা কতটা স্টোন আছে সেটা আমি জানি না। ঠিক, তুমি আমায় বলো যে হয় না যে পরিবারের মধ্যেও নানা রকম গোয়েন্দাগিরি চলে, তো তোমার মেয়ে তোমার সম্পর্কে গোয়েন্দাগিরি করে না, তুমি তোমার মেয়ের সম্পর্কে গোয়েন্দাগিরি করো? অবশ্যই আমি আমার মেয়ের শোনো, মেয়ের বাবা তো গোয়েন্দাগিরিটা আমাদের রক্তে থাকে, তো অবশ্যই গোয়েন্দাগিরি করি, কিন্তু না, জোকস অ্যাপার্ট, ওর প্রতি আমার অসম্ভব বিশ্বাস আছে। আমি জানি এমনভাবে ওকে কি হয় আমরা ভ্যালিউজ দিয়েছি, এমনভাবে মানুষ করেছি, জানি যে বিশ্বাসের মর্যাদা সবসময় রাখার চেষ্টা করবে, তাই অতটা গোয়েন্দাগিরি করার দরকার পড়ে না। তবে হ্যাঁ, ওর মা কিন্তু বেশ সেই ব্যাপারে একেবারে ফেলুদি। মানে মেয়ের বয়ফ্রেন্ড হয়েছে কিনা টোটা রায়চৌধুরী জানতে পেরেছে কিনা? না, এই ব্যাপারে আমরা সবসময়, আমি আমার স্ত্রী না, আমাদের একটা ওপেন চ্যানেল অফ কমিউনিকেশন থাকে সবসময়। মেয়ের সঙ্গে সবসময় বলি যে যেটা হবে বাবা পরিষ্কার বলে দিস, কারণ আমার মনে হয় সেই
সেই যদি কনভারসেশনটা চালু থাকে তাহলে সবকিছু পরিষ্কার থাকলে পরে পরবর্তীকালে গিয়ে কমপ্লিকেশনস অ্যারাইজ করে না। ঠিক। তোমার মেয়ের সাথে ফেলুদা দেখার কোনো মেমরি আছে কিনা, তুমি করার পরে বা ছোটবেলায় এরকম কোনো মেমরি আছে কিনা? ও তখন বেশ ছোট, মানে খুবই ছোট, যখন টিন্টোরেটো যিশু বেরিয়েছিল, তাই ওই সময় ও দেখেও বুঝতো না। কিন্তু পরবর্তীকালে আমরা তখন ওই একদিন ডিভিডি, আমার কাছে ডিভিডি ছিল, তখন ডিভিডি ফরম্যাটে বার হতো, তো ডিভিডি চালিয়ে একদিন দেখেছিলাম, তো তখন খুব এনজয় করেছিল টিন্টোরেটো যিশু। পরবর্তীকালে তো অফকোর্স ওর সঙ্গে বসে প্রত্যেকটাই আমরা একসঙ্গে দেখি, স্ত্রী, আমার মেয়ে এবং আমি একসঙ্গে দেখি, তো ওই ব্যাপারে ওর খুব ভালো লাগে যে বাবা ফেলুদা হয়েছে। হ্যাঁ, ফেলুদা হওয়ার জন্য তুমি ব্রেকফাস্টে, লাঞ্চে কি খেতে? এমনিতেই তুমি কি খাও, তোমার ডায়েটে কি কি থাকে সেটা নিয়ে সবার সবসময় আগ্রহ থাকে, বাট ফেলুদার জন্য আরো স্পেশাল কিছু ছিল কিনা? ফেলুদার সময় কি হয়, আমাকে আমার যা ওজন, আমি চেষ্টা করি আরো ঠিক 1.25 কিলো ওজন কমানো। আচ্ছা, মানে আমার একটা সেট ওয়েট থাকে যেটা আমি ফার্স্ট সিজন থেকে মেনটেন করে এসেছি। ওই ওয়েটে যতক্ষণ না আসছি ততক্ষণ আমি শুটিং ফ্লোরে যাব না। ইনফ্যাক্ট আমার উপরে তো শুটিং ডেটটা নির্ভর করে না, আমি অন্যভাবে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ওই ডেটের মধ্যে আমাকে ওজনে স্টিক করতে হবে। এবং সর্বক্ষেত্রে দেখেছি আমি যে ওজন নিয়ে যাই তার থেকেও ওজন কমে যায় যখন ফেলুদাটা শেষ হয়। তার একটাই কারণ হচ্ছে সৃজিত মুখার্জি, ও এমন পরিশ্রম করে আর ঘুমোতে দেয় না, কাজে এমনি এমনি ওজন কমে যায়। তোমাকে যদি রায়বাড়ির মধ্যে যে বিখ্যাত ঘরটা আছে, যেটা আমরা সত্যজিৎ রায়ের ঘর বলে জানি, চারপাশে বই ছড়ানো, অনেক কিছু ছড়ানো রয়েছে, সেখানে যদি তোমাকে একদিন বন্দি করে দেওয়া হয় মোবাইল ফোন ছাড়া, তাহলে তুমি কি করবে? প্রথমে তো খালি নিঃশ্বাস নেব ওই ঘরটাতে, আর সেই মহামানবকে অনুভব করার চেষ্টা করব। তার চেয়ারে বসার ধৃষ্টতা দেখাবো না, একবারই খালি ওনার পিয়ানোতে, ছোট করে যে পিয়ানোটা আছে, একবার বাবুদার পারমিশন নিয়ে একবার আমি, আমার মনে আছে ওই ছবিটা করছিলাম হেডলেস, তখন পোশাকের মাপ দেওয়ার ট্রায়াল চলছিল, ওই ঘরে আমাকে নিয়ে গিয়ে চেঞ্জ করানো হচ্ছিল। আমি গিয়ে বললাম এই ঘরে চেঞ্জ করছি আমি? বলে না না, কোনো অসুবিধা নেই, করো। বললাম তো আমার একটা রিকোয়েস্ট আছে, ওনার পিয়ানোতে আমি একবার ওই একটা কিতে আমি একটা টুম করে বাজাতে পারি না? খুব অবাক হয়ে গেছে বাবু। আসলে ওনার প্রতি আমার যে ভক্তি বলো বা অ্যাবসলিউট ওয়ার্শিপ, হিরো ওয়ার্শিপ, সেটা বাবুদা হয়তো উপলব্ধি করতে পারেননি, কিন্তু আমি বললাম যে আমি একবার বাজাবো। ওই টুম করে বাজালাম, তারপর চারিদিকে খালি বই, মানুষটি কত বই যে পড়েছেন তা নিদর্শন। তো অবশ্যই ওই ঘরে থাকলে পরে ওনার যে পড়া বই, ওনার লেখা যদি কোনো খসড়া থাকে সেটা পড়ার আগে হাত বোলানো, এগুলো করবো আর কি। এবং সেটা একদিন কেন, আমাকে 1 মাস রেখে দিল, খালি খাবারটা দিয়ে দেবে আর কিছু, বাকি আমি থেকে যাবো। ফেলুদার তো কোনো নায়িকা নেই, যেটা নিয়ে বহু চর্চা হয়েছে, কেউ অভিযোগ করেন, কেউ অভিযোগ করেন না, কিন্তু টোটা রায়চৌধুরীর জীবনটা তো ওরকম নয়। তুমি আমাকে বলো যে তুমি এত বছরে প্রেমের প্রস্তাব পেলে কিভাবে হ্যান্ডেল করো? সবাই জানে আমি খুব ডেডিকেটেড হাজবেন্ড। প্রেমের প্রস্তাবটা অনেক সময় না খুব বোকা সাজি, যেন বুঝতে পারিনি, কারণ ইনফ্যাক্ট আমাকে যারা সেই রকম ভাবে বা সেই রকম চোখে দেখেছে তারা জানে জেনারেলি তারা একটু ইন্টেলিজেন্ট হয়। যখন দেখে যে না আমি বুঝেও না বোঝার চেষ্টা করছি, তখন অবশ্যই তারা। তবে হ্যাঁ, কিছু মানে আমার মনে হয় যে আমার কাজে বিশেষ করে বন্ধুত্ব থাকা খুব জরুরি, কিন্তু সেইটা বন্ধুত্বের পর্যায়ে শেষ হয়ে গেলে পরে পরবর্তীকালে একসঙ্গে কাজ করার পরিস্থিতি থাকবে, না হলে এমন একটা জায়গায় চলে যাবে যে কাজটাই বন্ধ হয়ে যাবে একসঙ্গে, যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে। তোমার পরে কে ফেলুদা হতে পারে বলে তোমার মনে হয়? এরকম কোনো নাম তোমার চোখের সামনে আসে কি? এইটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি মাঝে মাঝেই টেলিভিশনে কয়েকজন অভিনেতাকে দেখি, আমি তাদের নামগুলো জানি না, নতুন প্রজন্মের, এবং আমার মনে হয় তাদের মধ্যে থেকে 2-3 জন তো একেবারেই একদম সেই দার্জিলিং জমজমাট, এই দার্জিলিং জমজমাট বলছি, ফেলুদার গোয়েন্দাগিরি, যেটা দার্জিলিং এ শুরু হয়েছিল, সেখান থেকে যদি শুরু করে কেউ, তাহলে ওদেরকে নেওয়া যেতে পারে। ওই 27, 30, 32 বছর বয়স এদের সব, তো এরকম অনেকে আছে। তবে আমার মনে হয় যে খুব ভালো ফেলুদা, যাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি, এবং এই মুহূর্তে আমার মনে হয় তার সেই শার্পনেস, সেই মেধা, সেই বাঙালিয়ানা আছে, সেই হচ্ছে আবির চট্টোপাধ্যায়। আমার মনে হয় খুব ভালো ফেলুদা এখনো,
তাকে দিয়ে খুব ভালো ফেলুদা করানো যেতে পারে। আর সৃজিতের পর কোন পরিচালকের থেকে তুমি ফেলুদা দেখতে চাও, যদি এরকম কেউ থাকে? দেখো, এটা নির্ভর করছে ফেলুদাকে কোন ডাইরেকশনে নিয়ে যেতে চাইছে। কারণ সত্যজিৎ রায় এবং ফেলুদার ব্যাপারে সৃজিত মুখার্জি অ্যাবসলিউটলি ফ্যান বয়। একদম। ওর যে ভক্তি, ওটা আমার মনে হয় না ওটা ভেতর থেকে আসে। তো সৃজিত বলে আমার প্রথম প্রেম, একদম সেইটা। তো ওর সেই সমর্পণ, এবং আমার মনে আছে কিছু কিছু জায়গায় আমার হয়তো পান থেকে চুন খসেছে, 12টা শট 14টা শট নিচে এই আমাদের এই কনস্ট্রেন্টের মধ্যে, এই প্রতিকূলতার মধ্যেও নিয়েছে। তার কারণ ও বলছে যে না, এটা তো ঠিকই যাবে, লোকে বলবে যে আমি করেছি, আমি তো হাফ বেক কাজ বাইরে দিতে পারবো না। তবে নির্ভর করছে এরপর ফেলুদাকে নিয়ে কোন ডিরেকশনে যেতে চায়। দেখো, এই মুহূর্তে আমরা যারা ফেলুদার কে নিয়ে আমরা যারা কাজ করেছি প্রত্যেকেই 40 ঊর্ধ্ব। আমরা ফেলুদার সময়টায় বড় হয়েছি, চটি বই থেকে পড়ে বড় হয়েছি। তো এই জেনারেশন যারা ধরো 20+, তারা ফেলুদাকে কি চোখে দেখতে চাইছে? তারা কি সেই ট্রেডিশনালি যে ফরম্যাটের ফেলুদা হয়েছে সেটাকেই বজায় রাখতে চাইছে, নাকি শার্লকের মতো যেরকম কাম্বারব্যাচকে দিয়ে যেটা করানো হয়েছিল সেরকম দেখতে চাইছে? এটা তাদের উপর নির্ভর করে। অবশ্যই যারা পিউরিটন তারা রেড়ে করে উঠবে, না ওটা যেরকম থাকার থাকবে। কিন্তু এখন দর্শক যারা 20+, যারা, তাদেরও তো একটা ভয়েস আছে। তারাই এখন মেন কনজিউমার্স আমাদের, মানে মেন কনজিউমার্স বলবো না, অ্যাজ ইকুয়াল কনজিউমার। তো তাদেরও একটা মত আছে, তারা কিভাবে দেখতে চাইছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাইবো যেই করুক না কেন, এই ফরম্যাটটাকে বজায় রাখা, যেটা রায় সাহেব লিখে গেছেন সেইটাকে বজায় রেখে করা। যদিও সেটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ লেখা তো এক জিনিস, এবার হয়তো রায়বাবু লিখেছেন রাস্তা দিয়ে হাঁটছেন, সেটা একরকম, সেটা কিন্তু হাঁটাটাই উপর মেন। এবার আমাকে যদি হাঁটা দেখাতে হয়, আমাকে তো এই পুরো জায়গাটা দেখাতে হবে। এটা তো 87 সালে বা 78 সালে কি ছিল তাতে কিন্তু অনেক বদলে গেছে। সুতরাং এটা দিনকে দিন ওই পিরিয়ড পিস করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা এবারে ফিল করলাম। আমাদের তো পটভূমিকা 87-এ, সেই সময় কাশ্মীরের কি অবস্থা রাজনৈতিক ভাবে, বা কয়েকটা ভালো মানে কিছু কিছু টাইমলেস জায়গা আছে, যেরকম ধরো আমরা সোনমার্গে শুট করলাম বা ডাল লেক বা অনেক জায়গা যেটা আমরা বাঁচিয়ে বাঁচিয়ে শুট করেছি। কিন্তু তার জন্য যে রিসোর্স দরকার, বিশেষ করে যে নাম্বার অফ ডেজ দরকার, সেটা না পেলে এখন পিরিয়ড পিস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো মানে আমি অনেক ঘোরালাম, ওই একটাই বলবো যে আমি চাইবো ব্যক্তিগতভাবে যেন যে ফরম্যাটে ফেলুদা হয়ে এসেছে, রায় সাহেব করেছেন যেটা, বাবুদা যেটা করেছেন, এবং সর্বোপরি সৃজিত যেটা করছে, সেরকম ভাবে কেউ যদি এগিয়ে নিয়ে যায় তো ভালো লাগবে। ঠিক। এবার পোস্টারে তোমার যে ছবিটা দেখছি সেটাতে হাতে একটা সিগারেট আছে, ওটা খুব সুন্দর লাগে, ফেলুদার হাতে একটা সিগারেট। তুমি আমায় বলো, তুমি সিগারেট খাওয়া কবে ছেড়েছো? আমি ধরিনি, গ্রেট, একদম প্রথম থেকে। আমি কোনোদিন আমি ঠিকই করেছিলাম যে, কারণ আমার দাদু একটা কথা বলেছিলেন, উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইনফ্যাক্ট 72 সালে উনি তাম্রপত্রে ভূষিত হয়েছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনাকে দিয়ে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে। উনি একটা কথা যখন জানতে পেরেছিলেন যে আমি ফিল্মটাকে পেশা হিসেবে নেব, উনি একটা কথা বলেছিলেন যে চারিত্রিক অবনতি যেন না ঘটে এবং কোনো নেশাদ্রব্য যেন সেবন না করা হয়, কোনো নেশার মধ্যে ডুবো না, কারণ তাহলে কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। সেই থেকে, এবং আমি ছোটোবেলা থেকে যেহেতু একটা আদর্শে বড় হয়েছি, সিগারেট, অ্যালকোহল বা বাকি অন্য কোনো রকম নেশা আমি করি। ঠিক। এবার যখন শীতকালে শহরটা দেখছি, তোমার যেরকম ফেলুদা রিলিজ আছে তেমনি তোমার চালচিত্র রিলিজ আছে, আমরা দেখছি পাশাপাশি দুটো পোস্টার, প্রায় শহরটা তোমার মুখ দিয়ে মোড়া আমরা বলতে পারি। সেইটা তোমার কিরম লাগছে? অদ্ভুত লাগে, জানো তো, তুমি যে কথাটা বললে আমার মনের কথা বললে। এক এক সময় কাজ থাকে না আমাদের অভিনেতাদের, মাসের পর মাস বাড়িতে বসে থাকি টেলিফোনটার দিকে তাকিয়ে যে বাবা কখন তোমার আসবে টেলিফোন করে, আবার কখনো দেখি পাশাপাশি দুটো পোস্টার, রোজ প্রমোশন চলছে, প্রচুর মেসেজ পাচ্ছি, প্রচুর কাজের অফার পাচ্ছি। এই কখনো বন্যা, কখনো খরা, এই হচ্ছে অভিনেতার জীবন। তবে এখন যখন বলে না, যখন দেন ঈশ্বর তখন অনেকটাই দেন, সেটাই উপভোগ করছি। কিন্তু এটাও জানি এটা বেশি দিন থাকবে না, আবার একটা খরা আসবে, আবার বন্যা আসবে। এটা এই পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হয়। তবে এই মুহূর্তে খুবই ভালো লাগছে এবং
ট্রুলি ট্রুলি গ্রেটফুল। আমার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে এই সময়টা আমি দেখতে পাচ্ছি। আর আমার লাস্ট প্রশ্নটা হচ্ছে তোমার পরিচালককে নিয়ে, যেরকম প্রথমটা ছিল ফেলুদার যতগুলো গল্প সেটার সংখ্যা বেশি নাকি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমিকার সংখ্যা বেশি বলে তোমার মনে হয়? সৃজিত মুখার্জি যে রোমান্টিক ইন নেচার এবং মেধাবী, সুপুরুষ, অসম্ভব ভালো কথা বলে, অসম্ভব ভালো সৃষ্টি করতে পারে, বিভিন্ন তার লেখা বলো, তার তার ছবি, অবশ্যই তার ছবি, তার লেখা, তার কথা বলা, তাতে অনেকেই যে প্রেমে পড়বে তাতে আশ্চর্য নেই। তবে হ্যাঁ, ফেলুদার গল্পের সংখ্যার চেয়ে বেশি যদি ওর প্রেমিকার সংখ্যা হয় তাহলে আমার মনে হয় মানে ওকে লাভ গুরু উপাধিটা দেওয়া উচিত এবং একটা মূর্তি টুর্তি বানিয়ে যারা টু বি লাভার্স তাদের একবার ওকে আরাধনা করা উচিত।